ড্রিফট কারেন্টের ক্যালকুলেশনের জন্য আমরা যেই কাজটা করব, একটা সিম্পল সেমিকন্ডাক্টরের বার আমরা এখানে নিলাম। এটা হলো আমাদের সেমিকন্ডাক্টরটা আছে, সেই সেমিকন্ডাক্টরে দুই প্রান্তে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি। এই একটা ভোল্টেজ সোর্স দেখা যাচ্ছে ভি ওয়ানটার পজিটিভ টার্মিনাল আছে এই বাঁ দিকে লেফট সাইডটাতে, এবং নেগেটিভ টার্মিনালটা আছে রাইট সাইডে। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে এই ডিরেকশনে। এখানে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে ক্যারিয়ার গুলো মুভ করবে। তো ক্যারিয়ার, তো আমরা জানি দুই রকম ক্যারিয়ার থাকে, ইলেকট্রন আর হোল। তো ধরলাম যে এখান থেকে ইলেকট্রন এই ডিরেকশনে মুভ করছে, ফিল্ডের অপোজিট ডিরেকশনে আহ ইলেকট্রন মুভ করে, এটা আমরা জানি। সো ইলেকট্রনটা বা ইলেকট্রন যেগুলো মুভ করছে এই ডিরেকশনে করছে। তাহলে এখানে কারেন্টের ভ্যালুটা কি, একদম বেসিক ইকুয়েশন থেকে আমরা জানি কারেন্ট হলো ইউনিট টাইমে যে পরিমাণ চার্জের ফ্লো হবে সেই পরিমাণটাকে বলা হয় কারেন্ট। তার মানে আই ইকুয়াল টু কিউ বাই টি। এই যে নিচে এখানে টার্মটা লেখা আছে, এটা একদম বেসিক কারেন্টের ইকুয়েশন। এখন এই কিউ সমান কি লেখা যায়, আমরা জানি কিউ মানে হলো চার্জের পরিমাণ। তাহলে চার্জের পরিমাণ আমরা কি বলতে পারি, এখানে কয়টা ইলেকট্রন আছে সেটাকে আমরা আগে হিসাব করে বের করি। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিসও বলেছিলাম যে এখানে কিউটাকে আমরা কিউ এর নাম দিচ্ছি, কারণ শুরুতে ইলেকট্রনের জন্য করছি সব। তাহলে কিউ এর নাম যদি দেই তাহলে চার্জের পরিমাণটা আসছে, প্রথম কয়টা ইলেকট্রন ফ্রি আছে সেই সংখ্যাটা হলো এন। আর এটা আমরা আগেও দেখেছি, কয়টা ইলেকট্রন ফ্রি থাকে সেটা হলো এন। এই ফ্রি আছে এটা হলো ইউনিট ভলিউমে। তাহলে ইউনিট ভলিউমে যদি এন সংখ্যক ফ্রি থাকে, টোটাল ভলিউমে ফ্রি থাকবে কত, এন ইন্টু এই সেমিকন্ডাক্টরটার টোটাল ভলিউম আমরা তখন হিসাব করব। ভলিউম মানেই হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এল ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ। তাহলে এল ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ। এই জিনিসগুলো গত ক্লাসে আমি বলেছিলাম, মাঝখানে যেহেতু আমাদের ক্লোজ হয়ে গেছিল এই জন্য আবার শুরু থেকে এটা ডিরাইভেশনটা শুরু করলাম। তাহলে এটা হলো কয়টা ইলেকট্রন আছে এই টোটাল সেমিকন্ডাক্টরটার ভিতরে। আর আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ হলো কিউ, আর নেগেটিভ ভ্যালু থাকে কিউ এর, তাহলে এখানে আমরা দিব মাইনাস কিউ। সো এই হলো আমাদের টোটাল চার্জের পরিমাণ। এই চার্জের পরিমাণকে যখন আমরা টি দিয়ে ভাগ করে দিব, যদি টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের পাওয়া যাবে কারেন্টের পরিমাণ। তার মানে এই কিউএন কে যখন আমরা টাইম দিয়ে ভাগ করছি, এই টাইম দিয়ে ভাগ করলেই আমরা পাবো ইলেকট্রনের জন্য কি পরিমাণ কারেন্টের ফ্লো হচ্ছে। এটা হলো ইলেকট্রনের জন্য কারেন্ট। তো এখন আমরা এখানে যদি একটু হিসাব করি, একটা জিনিস দেখা যাচ্ছে যে এল হলো লেন্থ। তার মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত হলো এল। তাহলে এল এর ইকুয়েশনটাকে কি লেখা যায় এখানে, মানে এলটাকে যদি আমরা চিন্তা করি, এল বাই টি। এল বাই টি মানে হচ্ছে একটা দূরত্ব বাই সময়। দূরত্ব ভাগ সময় মানেই হলো ভেলোসিটি বা বেগ। তাহলে এটাকে আমরা বলতে পারি ইলেকট্রনের ভেলোসিটি এল বাই টি কে। তাহলে বাকি প্যারামিটার গুলো সেম থাকবে, আমরা এটাকে লিখতে পারি। আচ্ছা, আর সাথে আরেকটা কাজ করি, ডাব্লিউ এইচ, এই যে অংশটা ডাব্লিউ এইচ, এই ডাব্লিউ এইচ মানে কি, এই লেন্থটা তো ডাব্লিউ, এই যে পাশে দেওয়া আছে ডাব্লিউ, তার মানে হলো এই বরাবর লেন্থটা হলো ডাব্লিউ, আর এই বরাবর যে লেন্থ মানে এই যে থিকনেস, যেটা থিকনেসটা হলো এইচ। তাহলে আমরা ডাব্লিউ ইন্টু এইচ বলতে বলতে পারি না যে এই এরিয়াটা, এই যে কারেন্ট যে ফ্লো করছে, কারেন্ট ফ্লো করার এরিয়াটা হলো ডাব্লিউ ইন্টু এইচ। তো এটাকে আমরা সরাসরি এ লিখে দিলাম, আমাদের ডাব্লিউ এইচ আলাদা দরকার নেই, এ লিখলে চলবে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি কি, মাইনাস কিউ এন ভিই। ভিই হলো ইলেকট্রনের ভেলোসিটি, ভিই ইন্টু এ। এটা হলো আমাদের ইলেকট্রনের জন্য কারেন্টের পরিমাণ, ড্রিফট কারেন্টের পরিমাণ। এবার এখানে আরেকটা কাজ আমরা করতে পারি। আমরা আগের স্লাইডে দেখেছিলাম একটা জিনিস, একটু আমি রিমাইন্ডার দিচ্ছি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আগের স্লাইডে যেটা দেখেছিলাম
ভিই মানে হলো মাইনাস মিউ এন ই। এটা গত ক্লাসে বা তার আগের ক্লাসেও এসেছিল যে ইলেকট্রনের জন্য ভেলোসিটিটা হলো মোবিলিটি ইনটু ইলেকট্রিক ফিল্ড। ডিরেকশনটা নেগেটিভ হচ্ছে কারণ ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রন এই দুটা অপোজিট ডিরেকশনে থাকে। এখন আমরা এই ইকুয়েশনটাই ইউজ করব। এখানে দেখা যাচ্ছে যে এই যে ডিরেকশনটা, এই লেফট সাইডে যাচ্ছে ইলেকট্রন আর রাইট সাইডে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড, যেহেতু অপোজিট ডিরেকশন এই কারণে ওইখানে মাইনাস সাইনটা আছে। তাহলে এখানে একটা মাইনাস মিউ এন ই আসবে আর এখানে একটা মাইনাস আছে, দুইটা মাইনাস মিলে গুণ করলে প্লাস হয়ে যাবে। তো আমরা লিখতে পারি কিউ এন, এখানে আসলো মিউ এন ইন্টু ই, আর এর সাথে গুণ রইলো এ, এরিয়া। ঠিক আছে, এই মাইনাস আর এই যে এখানে যে মাইনাস মিউ এন ই ছিল, এই দুটো মিলে আমাদের এখানে প্লাস হয়ে গেল গুণ হয়ে। এখন আমরা এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা হলো কারেন্টের পরিমাণ আই এন। আমরা যদি কারেন্টের পরিমাণ বের না করে কারেন্ট ডেনসিটির পরিমাণটা বের করতে চাই। কারেন্ট ডেনসিটি মানে কি? কারেন্টকে যদি আমরা এরিয়া দিয়ে ভাগ করে দিই সেটাই তো কারেন্ট ডেনসিটি। তার মানে একটা কারেন্টের ফ্লো হচ্ছে, এই ক্রস সেকশনের এরিয়া দিয়ে ভাগ করব। ক্রস সেকশনের এরিয়া মানে কিন্তু আমাদের আলটিমেটলি এ। তাহলে এটাকে দিয়ে যদি ভাগ করে দিই আলটিমেটলি আমরা কি পাবো? ওইটাকে বলা হয় কারেন্ট ডেনসিটি বা প্রকাশ করা হয় জে দিয়ে। তাহলে জে এন সমান আমরা লিখতে পারি আই এন ডিভাইডেড বাই এ। তাহলে এটা ভাগ করে দিলে কি আসবে? এন, কিউ এন এন মিউ এন ই, তার সাথে এটা গুণ ছিল, এটা এই এ দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে আলটিমেটলি এটা আর থাকবে না। সো রেজাল্টে আসবে যেটা কিউ এন মিউ এন ই। বুঝা গেছে কারেন্ট ডেনসিটির ভ্যালুটা? এটা হলো ইলেকট্রনের জন্য কারেন্টের ডেনসিটি। আমাদের এরপর আরেকটা জিনিস দরকার, সেটা হলো হোলের জন্য কারেন্ট ডেনসিটি। হোলের জন্য কারেন্ট ডেনসিটিকে আমরা প্রকাশ করব জেপি দিয়ে। জেপির টোটাল ডেরিভেশনটা আমি আর দেখাচ্ছি না, সিমিলারলি সবগুলো স্টেপ সিমিলার হবে। সিমিলারলি যদি আমরা করি, এখানে দুটো জিনিস খেয়াল করা আছে। এক হলো যখন আমরা হোলের জন্য বের করব, শুরুর কিন্তু এই নেগেটিভ সাইনটা থাকবে না, কারণ হোলের চার্জ হলো পজিটিভ, তার মানে এখানে নেগেটিভ থাকবে না। আবার ভি যেটা ছিল ভেলোসিটিকে ভাঙলে যে মাইনাস মিউ এন ই হতো, সেই জায়গায়ও মাইনাসটা থাকবে না। আমরা ওই স্লাইডটা একটু দেখে আসি। এই যে দেখা যাচ্ছে যে ইলেকট্রনের জন্য মাইনাস মিউ এন ই ছিল আর হোলের জন্য প্লাস মিউ পি ই ছিল। তো এখানে ইলেকট্রনের যেহেতু হোলের জন্য, তার মানে এইখানে মাইনাস থাকছে না, আবার এই জায়গায় মাইনাসটাও আসবে না। সো দুইটা প্লাস গুণ করে আমরা প্লাসই পাবো। এখানে যেমন দুইটা মাইনাস ছিল, গুণ করার পর প্লাস হয়েছে, এখানে দুইটা প্লাস থাকবে, ওই দুইটাকে গুণ করে প্লাস পাবো। সো আমরা যদি সিমিলারলি বলি, তাহলে এখানে রেজাল্ট আসবে কিউ পি, পি মানে হলো হোলের ডেনসিটি, মিউ পি ই। সো এটা হলো ইলেকট্রনের জন্য ড্রিফট কারেন্ট ডেনসিটি, এটা হলো হোলের জন্য ড্রিফট কারেন্ট ডেনসিটি। তো আমরা যখন ক্যালকুলেশন করব, আমাদের সাধারণত টোটাল কারেন্ট ডেনসিটিটা দরকার হয়। টোটাল কারেন্ট ডেনসিটিতে কি হবে? এই জে এন প্লাস জেপি, এই দুটোকে যোগ করে দিলেই যে রেজাল্ট আসবে সেটা হলো টোটাল কারেন্ট ডেনসিটি। আমরা একটু দেখে আসি টোটাল কারেন্ট ডেনসিটির ভ্যালুটা। আচ্ছা, এটা তো আমরা এতক্ষণ দেখলাম। এই অংশগুলো আমরা ভেতরে অলরেডি দেখে ফেলেছি, তোমাদের স্লাইডে আছে, ভেতরে অলরেডি আলোচনায় এসেছে এটা। হ্যাঁ, সমস্যা কি, সবাই দেব। হুম, এই যে এখানে দেখো টোটাল কারেন্ট ডেনসিটি হচ্ছে ইলেকট্রনের জন্য যে কারেন্ট ডেনসিটি, এই যে এই অংশটা হলো ইলেকট্রনের জন্য কারেন্ট ডেনসিটি,
আর এটা হলো হোলের জন্য ড্রিফট কারেন্ট ডেন্সিটি। এই দুটাকে যোগ করে দেওয়ার পরে টোটাল ড্রিফট কারেন্টের ভ্যালুটা পাওয়া গেল, ড্রিফট কারেন্ট ডেন্সিটির ভ্যালুটা পাওয়া গেল। এই ভ্যালুটা কি, এই দুই জায়গা থেকে দেখো কিউ আর ই কে কমন নেওয়া যায়। তো কিউ কমন নেওয়া হয়েছে ইন্টু মিউ এন এন প্লাস মিউ পি পি, এখানে আবার ই কমন নেওয়া হয়েছে। তাহলে এটাই হলো আমাদের আলটিমেটলি ড্রিফট কারেন্ট ডেন্সিটির ভ্যালু। ইলেকট্রন হোল দুইটা নিয়ে যখন আমরা ক্যালকুলেশন করব টোটালটা পাবো। এখানে কি বলেছে আমরা একটু উপরের কথাগুলো পড়ে আসি। দ্য কারেন্ট পাসিং থ্রু এ ইউনিট ক্রস সেকশন এরিয়া ইজ কল্ড কারেন্ট ডেন্সিটি অ্যান্ড expressed in ampere per centimeter square. That is why it can be said that the current is equal to the charge velocity times the charge density, মানে চার্জ ভেলোসিটির সাথে চার্জ ডেন্সিটিকে গুণ করলে যেটা আসে। এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, মাঝখানে আমাদের এসে গেছে। ইন প্রেজেন্স অফ বোথ ইলেকট্রনস এন্ড হোলস, মানে যখন ইলেকট্রন আর হোল দুটাই প্রেজেন্ট থাকবে তখন এটা পাওয়া যাবে। দিস ইকুয়েশন গিভস দ্য drift current density in response to electric field E in a semiconductor having uniform electron and hole densities. এখানে আসলে এই ই এর সাপেক্ষে আমরা যে কারেন্ট ড্রিফট কারেন্ট ভ্যালুটা বের করলাম। তো ড্রিফট কারেন্টের ইকুয়েশন বের করা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে একটু বলো, তাহলে আমরা পরে ডিফিউশন কারেন্টের দিকে যাই। ডিফিউশন কারেন্টের আগে বোধহয় ভেলোসিটি স্যাচুরেশন আছে, ওটা দেখে তারপর ডিফিউশন কারেন্ট শুরু করব। তো এই ড্রিফট কারেন্ট যতদূর এখন বললাম, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো, শেয়ার করো আমার সাথে। আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকলে আমরা পরের টপিকটায় চলে যাচ্ছি, ভেলোসিটি স্যাচুরেশন। ভেলোসিটি স্যাচুরেশনটা কি জিনিস, প্রথমে আমরা একটু চিন্তা করে দেখি। আমরা এর আগে একটা ইকুয়েশন দেখে আসলাম যে ভি ইকুয়াল টু ভিই ইকুয়াল টু মাইনাস মিউ এন ই আর ভিপি ইকুয়াল টু মিউ পিই। তো আমরা যদি কমন ইকুয়েশনটা ইউজ করি, অর্থাৎ এখানে ইলেকট্রন আর হোল আলাদাভাবে ইউজ না করে শুধু বলি যে ভি ইকুয়াল টু কি বলা যায়, মিউ ই। আপাতত আমরা ডিরেকশন নিয়ে চিন্তা করছি না, শুধু ভ্যালুগুলো নিয়ে চিন্তা করছি। মাইনাস হোক বা প্লাস হোক, আলটিমেটলি আমাদের মেইন ইকুয়েশনের ভ্যালুগুলো হলো এরকম, মিউ ভি ইকুয়াল টু মিউ ই। তো এখানে মিউ জিনিসটা কি, একটা মোবিলিটি। মোবিলিটি মানে কি, যে ইলেকট্রন কত ইজিলি কোন একটা ম্যাটেরিয়ালের ভিতর ফ্লো করবে সেটাকে বলা হয় মোবিলিটি। তাহলে এই মোবিলিটি আমরা যদি মোবিলিটিটা হলো কনস্ট্যান্ট ভ্যালু, এটাও তোমাদের বলেছিলাম যে সিলিকনের জন্য ইলেকট্রনের মোবিলিটি হলো 1350 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড, আর হোলের মোবিলিটি হলো 480 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। এটা আগের স্লাইডে দেয়া আছে, কোন একটা স্লাইডে দেখবা ওখানে উল্লেখ করা আছে ভ্যালুগুলো। তাহলে এটা যদি কনস্ট্যান্ট ভ্যালু হয়, তাহলে আমরা এই দুটাকে আমরা একটু এরকম চিন্তা করতে পারি না, যে একটা সরল রেখার ইকুয়েশন থাকে, মূলবিন্দুগামী সরল রেখা y ইকুয়াল টু mx। দেখো এমটা হলো কনস্ট্যান্ট, এখানে মিউটা হলো কনস্ট্যান্ট, এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ই হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে ওয়াই হলো ভেরিয়েবল ডিপেন্ডেন্টটা, এখানে ভি হলো ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই দুটা সেম ফর্মে আছে। তো এটা কি, এটা হলো একটা মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। তো আমরা যদি গ্রাফিক্যালি চিন্তা করি, এরকম একটা গ্রাফ চিন্তা করলাম, এক্স এক্সিস বরাবর আছে ই আর ওয়াই এক্সিস বরাবর ধরো আছে আমাদের ভি। তাহলে কি এই ইকুয়েশন থেকে যদি আমরা বলি একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো এরকম, ই এর ভ্যালু যত বাড়বে ভি এর ভ্যালু সেই অনুপাতে বাড়তে থাকবে।
প্র্যাকটিক্যালি যে ঘটনাটা ঘটছে এটা এখানে বলা হচ্ছে যে যখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ছোট, যখন ইলেকট্রিক ফিল্ড খুব ছোট ভ্যালুর থাকে তখন এইরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে, লিনিয়ারলি বাড়ছে, ঠিক আছে, ভেলোসিটিটা লিনিয়ার থাকবে। কিন্তু যখন ইলেকট্রিক ফিল্ডটা মোটামুটি একটা রিজনেবল পরিমাণের ভ্যালুতে চলে আসে, মানে মোটামুটি একটা বড় ভ্যালু, তখন দেখা যাচ্ছে এই ভি এর ভ্যালুটা আর সিমিলার থাকে না। কেন থাকে না? একটা ইলেকট্রন, ধরো আমি এখানে ইলেকট্রন নিয়ে যদি চিন্তা করি, একটা ইলেকট্রন যখন মুভ করবে, একটা সেমিকন্ডাক্টরের ভেতরে কিন্তু অনেকগুলো ফিক্সড পার্টিকেল থাকে। সাপোজ নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে অনেক ফিক্সড ইলেকট্রন আছে। সব ইলেকট্রন তো আর ফ্রি নাই যে সবগুলো একইভাবে মুভ করবে। কিছু ইলেকট্রন বন্ডের ভিতরে ফিক্স থাকে, প্লাস নিউক্লিয়াস গুলো ফিক্স থাকে। এই নিউক্লিয়াস আর ফিক্সড ইলেকট্রন গুলাকে বলা হয় ল্যাটিস। মানে এক একটা পজিশনে যেগুলো ফিক্সড আছে ওগুলোকে বলে ল্যাটিস। এই ল্যাটিসের সাথে মোবাইল ইলেকট্রন, যেটা যে ইলেকট্রন গুলো মুভ করছে সেই ইলেকট্রনের কন্টিনিউয়াসলি কোলিশন হতে থাকে। এই কোলিশনের ফলে যেটা হয়, ইলেকট্রিক ফিল্ড যতই বাড়ানো হয়, এই কোলিশনের কারণে, কোলিশন হওয়া মানে কি, ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেলেই তো এক জায়গায় একটু থেমে যাবে, থেমে আবার অন্য ডিরেকশনে যেতে থাকবে, আবার এক জায়গায় কোলিশন হলো, আবার ধাক্কা খাবে, আবার অন্য ডিরেকশনে যাবে। তো যখন ইলেকট্রিক ফিল্ড অনেক বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে এই কলিশন গুলা খুব ঘন ঘন হয়, খুবই অল্প একটু ডিস্টেন্স গেলেই একটা ধাক্কা খায়, আবার একটু টাইম পরে একটা ধাক্কা খাচ্ছে। তো আলটিমেটলি ইলেকট্রন গুলো নিজের ভেলোসিটি একটা নির্দিষ্ট লেভেলের উপরে উঠানোর আর সুযোগ পায় না, কারণ এত বেশি কলিশন হয়। এই ঘটনাটাকেই আসলে যেহেতু ভেলোসিটি আর বাড়ানোর সুযোগ পাচ্ছে না, এই ভেলোসিটিটা কি হয়, এভাবে এক সময় গিয়ে আস্তে আস্তে সাবলিনিয়ার হয়ে কনস্ট্যান্ট একটা ভ্যালুতে চলে আসে। সরি, নিচে নামবে না, কনস্ট্যান্ট একটা ভ্যালু, যে এরকম একটা ভ্যালুতে চলে আসে, এরপর আর ইলেকট্রনের ভেলোসিটি বাড়ছে না। এই ঘটনাটাকেই বলা হয় ভেলোসিটি স্যাচুরেশন। তার মানে ইলেকট্রনের ভেলোসিটিটা স্যাচুরেটেড হয়ে গেছে, আর বাড়বে না। এই কনসেপ্টটাই দেখো এখানে একটু হালকাভাবে বলে দেওয়া আছে যে ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্রোচেস সাফিসিয়েন্টলি হাই লেভেলস, ভি নো লঙ্গার ফলোস ই লিনিয়ারলি। This is because the carriers collide with the lattice so frequently and the time between the collisions is so short that they cannot accelerate much. As a result, V varies sublinearly at high electric fields, eventually reaching a saturated level, V saturation. This phenomenon is called velocity saturation. তার মানে এটা যে এক জায়গায় গিয়ে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, এই লেভেলটাকে আসলে বলা হচ্ছে ভি স্যাচুরেশন বা ভি স্যাট। যেখানে যে বলা হচ্ছে ভি স্যাট, তার মানে স্যাচুরেশন ভেলোসিটি। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য এরকম স্যাচুরেশন ভেলোসিটির কিছু ফিক্সড ব্যাপার আছে। প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই স্যাচুরেশন ভেলোসিটিটা মোটামুটি ফিক্স থাকে। যেমন সিলিকনের জন্য স্যাচুরেশন ভেলোসিটি হয় 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে এর বেশি ভেলোসিটিতে আসলে ইলেকট্রন মুভ করে না। তোমরা যদি নর্মাল ভাবে চিন্তা করো, এটা কিন্তু অনেক হাই একটা ভেলোসিটি, 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে কি 10⁵ মিটার পার সেকেন্ড। 10⁵ মানে কি, আমি যদি আরো ভেঙে বলি, 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। তার মানে প্রত্যেক সেকেন্ডে আমরা যে সেমিকন্ডাক্টরের ডিভাইস গুলো ইউজ করি, সাপোজ আমার কম্পিউটারের প্রসেসর আছে, পেন ড্রাইভ আছে, অথবা মোবাইলের প্রসেসর আছে, এখানে ইলেকট্রন গুলো যে মুভ করছে, এই মুভমেন্টটা হয় 100 কিলোমিটার পার সেকেন্ড বেগে। প্রত্যেক সেকেন্ডে 100 কিলোমিটার বেগে ইলেকট্রন গুলো মুভ করছে। এবং এখনকার 1000 কিলোমিটার স্যার। হুম, হ্যালো, আমি শুনতে পাইনি কথাটা। স্যার কত কিলোমিটার পার সেকেন্ড? ওই যে বললাম 10⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। 10⁷ সেন্টিমিটার মানে কত, 10⁻², সরি, 10⁵ মিটার পার সেকেন্ড। 10⁵ মিটার পার সেকেন্ড মানে 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। মানে 10⁻² মানেই তো 100 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ইলেকট্রন মুভ করছে। এবং সব সময় চিন্তা করা হয় এই ভেলোসিটিটা যেন হাইয়েস্ট পজিশনে থাকে।
আমাদের ইলেকট্রনিক্সের অ্যাডভান্সমেন্ট বলতে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে যত বেশি স্যাচুরেশন ভেলোসিটির ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি তত ডিভাইসের কারেন্টের ভ্যালুটা বাড়তে থাকে সেম ইনপুটের জন্য। এই কারণেই যেটা হয় যে আমরা নর্মালি সিলিকনে করি, সিলিকনের ভ্যালু তো বললামই, কিন্তু এখন অনেকেই আরো নতুন রিসার্চ করছে যে অন্য সব ম্যাটেরিয়াল দিয়ে যেগুলোর স্যাচুরেশন ভেলোসিটি অনেক হাই। তো যাই হোক, অন্য ম্যাটেরিয়ালের কথা আমরা বাদ দিয়ে আমরা সিলিকনের কথাই চিন্তা করি। সিলিকনের মধ্যে দিয়ে এই স্যাচুরেশন ভেলোসিটি হলো 100 কিলোমিটার পার সেকেন্ড বা 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। স্যার এটা আমরা যখন ম্যাথে যাব তখন চলে আসবে আরো, এই টাইপের দু একটা ম্যাথস আমরা দেখবো পরবর্তীতে। স্যার কার্ভে যে μ1 μ2 দেখানো হয়েছে এটা মানে কোন দিক থেকে? এই মিউয়ানটা বলা হচ্ছে যে এই পজিশনে ধরো যখন আহ, এই ইলেকট্রিক ফিল্ডটা কম ছিল, এই কম ইলেকট্রিক ফিল্ডের মোবিলিটিটা একটা বলা হয়েছে, আবার যখন ইলেকট্রিক ফিল্ডটা হাই হয়ে যায় সেই জায়গার মোবিলিটিটাকে আরেকটা নাম দিয়েছে মিউ1, আর পরেরটাকে নাম দিয়েছে মিউ2। পরের স্লাইডে গেলে দেখো এটা আরেকটু ক্লিয়ার হবে, পরের স্লাইডে এটা আলাদাভাবে দেয়া আছে। এই যে দেখো এখানে যেটা আছে, এখানে মিউ1 মিউ2 বলতে যেটা যে মিউ ওয়ানটাকে এখানে নাম দিয়েছে আরেকটা, এটাকে বলছে মিউ নট। এই মিউ নট নাই হলো মিউ1। এটাকে বলা হচ্ছে লো ফিল্ড মোবিলিটি, তার মানে ইলেকট্রিক ফিল্ড যখন লো সেই সময়ের মোবিলিটি হলো মিউ নট। আর যখন আমরা মোটামুটি একটা হাই লেভেলের মোবিলিটি নিয়ে চিন্তা করব সেই জায়গার মিউটাকে শুধু মিউ বলছে, এবং এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ মোবিলিটি। তাহলে ইফেক্টিভ মোবিলিটির জন্য একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে। ইফেক্টিভ মোবিলিটির ইকুয়েশনটা হলো মিউ ইকুয়াল টু মিউ নট বাই 1 প্লাস বিই। এখানে বি মানে কি আবার দেখো, যে এখান থেকে যদি আমরা চিন্তা করি বি মানে হলো, আলাদাভাবে লিখে দিচ্ছি, বি হলো মিউ নট বাই ভি সেট, এটা হলো বি এর ভ্যালু, সরি ভি সেট। এখন মিউ নট যেটা আমরা এই আগের যে থিওরিটিক্যালি মিউ এর ভ্যালু পড়েছিলাম একটু আগেই, যেটা বললাম যে সিলিকনের জন্য ইলেকট্রনের মোবিলিটি 1350, এই 1350 ভ্যালুটাই কিন্তু মিউ নট। আমরা নর্মালি যে মিউ নট বলি বা মিউ বলি এটা আসলে লো ফিল্ড মোবিলিটিটাকেই বলি। ওইখানে আমরা ধরে নেই মিউ এর ভ্যালুটা অনেক হাই আছে, তখনও স্যাচুরেশন ভেলোসিটিতে পৌঁছায়নি। তার মানে আমরা যদি সিলিকনের জন্য হিসাব করি এই মিউ নটের ভ্যালু হবে 1350 আর স্যাচুরেশন ভ্যালু হবে 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। এই দুইটাকে ক্যালকুলেট করলেই বি এর ভ্যালুটা চলে আসবে। এখন আমরা আবার জানি ভি ইকুয়াল টু মিউ ই, মিউ ই। এই জায়গায় যদি আমরা মিউ এর ভ্যালুটা বসাই, মিউ এর ভ্যালুটা এই ভ্যালুটা বসাবো, তাহলে দেখো আলটিমেটলি আমাদের এই ইকুয়েশনটা চলে আসছে। উপরে মিউ নট আছে, তারপরে নিচে 1, তারপরে প্লাস আছে বি এর জায়গায় এই যে মিউ নট বাই ভি সেট বসানো, মিউ নট বাই ভি সেট, তার সাথে একটা গুণ ছিল ই, এবং এই ইটা হলো এই ই, আর বাইরে যে একটা ই ছিল মিউ এর বাইরে যে ই সেই ইটা হলো বাইরেরটা। তার মানে এখান থেকে আমরা যে কোনো একটা ইনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডের জন্য ভেলোসিটিটা বের করতে পারবো। এই ইকুয়েশন গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমরা নেক্সট ক্লাসে, এটা সম্পর্কে একটু ডিটেইল আমরা দু একটা ম্যাথ দেখব। আমাদের আগেও যে টপিক আছে ওখানেও আছে, এই টপিক নিয়েও ম্যাথস আছে, এগুলো একটু করলে এই ইকুয়েশন গুলোর ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এমনিতে কনসেপ্টটা কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? যে এখন যা বললাম এই কনসেপ্টে কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, প্রবলেম না থাকলে আমরা পরের পরের টপিকে চলে যাই। আচ্ছা, এখন আমাদের আসছে ডিফিউশন। তোমাদেরকে আমি
গত ক্লাসে বলেছিলাম যে আমাদের যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করবার দুটা ওয়ে আছে, একটা হলো ড্রিফট, একটা হলো ডিফিউশন। তাহলে ড্রিফট নিয়ে এতক্ষণ আলোচনা হলো, আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সবই হলো ড্রিফট রিলেটেড। এখন আমরা ডিফিউশন নিয়ে আলোচনা করব। ডিফিউশন জিনিসটা কি? ডিফিউশনের আগে আবারও ড্রিফট কথাটা একটু বলে আসি। ড্রিফট জিনিসটা হলো যখন ইলেকট্রিক ফিল্ডের কারণে কোনো ক্যারিয়ারের মুভমেন্ট হবে সেটাকে বলা হবে ড্রিফট। ডিফিউশন হলো যখন কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, ইলেকট্রিক ফিল্ড না থেকেই যখন কোথাও ক্যারিয়ার মুভ করবে সেটাকে বলা হয় ডিফিউশন। কেন ক্যারিয়ার মুভ করবে এই সময়? এটাকে বলা হয় যদি কোনো একটা পজিশনে অনেক বেশি ক্যারিয়ার থাকে বা কোনো একটা ম্যাটেরিয়াল অনেক বেশি পরিমাণে থাকে, তাহলে সেটা অনেক হাই ডেনসিটি থাকে। এই হাই ডেনসিটিটা থেকে লো ডেনসিটির দিকে সবসময় ইলেকট্রনগুলা বা হোলগুলা সমানভাবে ছড়ানোর চেষ্টা করে। এই ঘটনাটাকে বলা হয় ডিফিউশন, যেটা বাংলা হলো ব্যাপন। তাহলে ব্যাপনে কি হয় যে নর্মালি আমি যদি বলি যে এক গ্লাস পানি আছে, এক গ্লাস পানিতে আমি এক ফোঁটা কালি ফেললাম। এই এক্সাম্পলটা বোধহয় আমি গত ক্লাসে একটু বলেছিলাম। তাহলে কি হবে, ওই কালিটা প্রথম একদম ফেলার সাথে সাথে যেই পজিশনে কালিটা পড়বে সেই পজিশনটা একদম কালো থাকবে, বাকি জায়গায় পানি ট্রান্সপারেন্ট থাকবে, একদম পরিষ্কার। কিছু সময় গেলে দেখা যাবে এই কালিটাই সমানভাবে সব দিকে ছড়িয়ে গিয়ে পুরো গ্লাসের পানিটাই একরকম কালচে হবে। একদম যেই পজিশনে পড়েছিল অতটা গাঢ় কালো থাকবে না, আবার পরিষ্কারও থাকবে না, একটু কালচে একটা ভাব চলে আসবে। এই যে মুভমেন্টটা হলো, এই মুভমেন্টটাকে বলা হয় ব্যাপন, বা ইংলিশে এটাকে বলা হচ্ছে ডিফিউশন। তাহলে ডিফিউশন সম্পর্কে আমরা যদি একটু সংজ্ঞা পড়ি, সংজ্ঞাটা কি হবে? If charge carriers are injected into a semiconductor, it begins to diffuse. That is, they tend to flow from a region of high concentration to regions of low concentration to create a uniform density, even in the absence of an electric field. This phenomenon is known as diffusion. তার মানে ওই যেটা বললাম যে কারেন্টের এই যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, সরি ইলেকট্রিক ফিল্ড ছাড়াই যে ক্যারিয়ার গুলো মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্টটাকে বলা হচ্ছে ডিফিউশন। আর এই ডিফিউশনের কারণে, ডিফিউশন মানে যেহেতু চার্জের মুভমেন্ট, এই চার্জের মুভমেন্টের কারণে একটা কারেন্ট জেনারেট হবে, সেই কারেন্টটাকে বলা হবে ডিফিউশন কারেন্ট। এখানে একটু ফিগারে যেটা দেখানো হয়েছে যে এইটা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে, এই পজিশনে চার্জ ইনজেক্ট করা হচ্ছে। চার্জ ইনজেক্ট করা হলে কি হবে, শুরুতে এই পজিশনে অনেক বেশি চার্জ থাকবে, দূরে চার্জ থাকবে কম, কিছু সময় পরে এই সব জায়গায় সমানভাবে চার্জ ছড়িয়ে যাবে। এই ফিগারটা দিয়ে ওই জিনিসটাই বোঝানো আছে। দেখো এখানে আমাদের এই ডিফিউশনের জন্য যে কারেন্ট, সেই কারেন্ট সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে। আগের মতো এখানেও ইলেকট্রন আর হোল দুটো আলাদা ভাগ থাকবে। ইলেকট্রনের জন্য একটা হবে ডিফিউশন কারেন্ট, হোলের জন্য একটা ডিফিউশন কারেন্ট আমরা পাবো। তাহলে ইলেকট্রনের জন্য ডিফিউশন কারেন্ট কি হবে? দেখো যে এই জায়গায় এটা আসলে এন লিখে দিলে সুবিধা হতো, যে এটাও আই এন, এটাও হলো আই এন, তার মানে ইলেকট্রনের জন্যই এই কারেন্ট গুলো হচ্ছে। এই কারেন্টটা কি, আমরা যেই ম্যাটেরিয়াল দিয়ে কারেন্টটা কারেন্টের ফ্লোটা হবে সেই ম্যাটেরিয়ালের ক্রস সেকশনের এরিয়ার সমানুপাতিক হবে। এটা তো আমরা নর্মালি জানি যে কোনো একটা ম্যাটেরিয়াল বা কোনো একটা রেজিস্টর যত বেশি চওড়া হবে বা যত বেশি সারফেস এরিয়া থাকবে, সারফেস এরিয়া বলতে ক্রস সেকশন এরিয়া, সরি সারফেস এরিয়া না, ক্রস সেকশনের এরিয়া যত বেশি থাকবে কারেন্টের ফ্লো তত বেশি হবে। তার মানে আই এন ইজ প্রপোর্শনাল টু এ। এটা একটা গেল। সেকেন্ড জিনিস হলো এই যে ডিএন বাই ডিএক্স, এই জিনিসটা কাকে বলা হচ্ছে? আমরা আগের ফিগারটা দেখলে এটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো এই যে এই ফিগারটা যে আছে, এই ফিগারটাতে তো খুব
অল্প করে বোঝানো আছে, আমি শুধু এই অংশটাই যদি আলাদাভাবে একটু ড্র করি, যে একটু গ্রাফিক্যালি চিন্তা করলাম। এইটা হলো আমাদের এন, এইদিকে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, আর এই পাশে হলো sorry, এটা এন, এটা হলো এক্স। এক্স বলতে বোঝাচ্ছি এই ম্যাটেরিয়ালটার লেন্থ, এই ডিরেকশনটাকে, এটাকেই বলছি এক্স। এই পজিশনটা তাহলে জিরো, যে পজিশনে চার্জ ইনজেক্ট করা হচ্ছে। তাহলে কি, যে পজিশন ইনজেক্ট করা হচ্ছে শুরুতে এখানে অনেক বেশি চার্জ আছে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে চার্জের ঘনত্বটা কি ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টাইপের অনেকটা ব্যাপার, যে যত দূরে আমি যাব এই পজিশন থেকে তত এন এর সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। তাহলে যে কোনো একটা শর্ট একটা ডিস্টেন্স যদি নেই, এই ডিস্টেন্সের জন্য চার্জের পরিমাণটা কি আছে সেটা যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যাবে যে এই বরাবর এখানে আছে, এই বরাবর এখানে আছে। এই চার্জের এই ডিফারেন্সটাকে আমরা নাম দিচ্ছি ডিএন, আর ডিস্টেন্সের এই ডিফারেন্সটাকে নাম দিচ্ছি ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিএন বাই ডিএক্স মানে হলো যে অল্প একটু লেন্থের ভিতরে চার্জের ঘনত্ব কত বেশি চেঞ্জ হচ্ছে, সেটা যত চেঞ্জ হবে তত বেশি কারেন্ট যাবে। আমি যদি বলি যে এই জায়গায় দেখো, যে একদম আমি যদি চিন্তা করি এই জায়গাটাতে কি এই চেঞ্জটা অনেক স্টিফ, মানে অল্প একটু ডিস্টেন্সেই ইলেকট্রনের ডেনসিটি অনেক চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি এই এটার জন্য যে পরিমাণ কারেন্টের ফ্লো হবে, আমরা যদি আবার এই পজিশনের কথা চিন্তা করি ডান দিকে, এখানে কি অনেক, এখানে ডিস্টেন্সে গেলেও ইলেকট্রনের পরিমাণের চেঞ্জ খুব বেশি না, তাহলে কি এখানে কারেন্টের ফ্লোটা তুলনামূলক কম হবে। সো বলা যাচ্ছে যে এই যে রেশিওটা ডিএন বাই ডিএক্স, এই ডিএন বাই ডিএক্স এর রেশিওর সাথে কারেন্টের একটা রিলেশন আছে, এটা হলো একদম সরাসরি প্রপোর্শনাল। যত ডিএন বাই ডিএক্স এর ভ্যালু যত বেশি, কারেন্টের ভ্যালুটা তত বেশি, ডিএন বাই ডিএক্স এর ভ্যালুটা কমে গেলে কারেন্টের ভ্যালু কম। এখানে আরেকটা ব্যাপার একটু খেয়াল করার আছে, সেটা হলো আমরা যদি ম্যাথমেটিক্যালি বা গ্রাফিক্যালি চিন্তা করি, ডিএন আর ডিএক্স একটা কিন্তু আরেকটার অপোজিটে আছে, তার মানে এক্স এর ভ্যালু বাড়লে এন এর ভ্যালু কমছে, যত আমরা ডান দিকে যাব এক্স এর ভ্যালু বেশি, এন এর ভ্যালু কম, যত বাঁয়ে আসবো তত কি এক্স এর ভ্যালু কম, এন এর ভ্যালু বেশি। তার মানে ডিএন বাই ডিএক্স রেশিওটা ইটসেলফ এটা হলো একটা নেগেটিভ কোয়ান্টিটি। মানে ডিএন বা ডিএক্স আমরা যেদিকেই হিসাব করি একটা ভ্যালু বাড়লে আরেকটা ভ্যালু কমে যায়, তার মানে কি একটা আরেকটার উল্টা ভাবে আছে, উল্টা ডিরেকশনে। সো এটাকে যদি আমরা একটা দিয়ে আরেকটাকে ভাগ করে দিই, ডিএন বাই ডিএক্স যেটা করা হয়েছে, আলটিমেটলি আমরা একটা নেগেটিভ সাইন এখানে পাবো। সো আমরা এখন একটু আগের ফিগারটাতে আবার চলে আসি। ফিগার না, সরি, যে ইকুয়েশনটা নিয়ে আমরা কথা বলছিলাম, এই ইকুয়েশনটাতে আবার আমরা ব্যাক করি। দেখো, আমরা অলরেডি এখানে দেখলাম যে ডিফিউশন কারেন্টে আই ইজ প্রপোর্শনাল টু এ, এটা এসেছে। ঠিক একইভাবে আই ইজ প্রপোর্শনাল টু ডিএন বাই ডিএক্স, এখানে একটু মাইনাস সাইন দিলে বুঝতে সুবিধা হয় যে ডিএন বাই ডিএক্স এর প্রপোর্শনালটা হলো নেগেটিভ, এই কারণে মাইনাস সাইন দিলাম। তাহলে আমরা বলতে পারি আচ্ছা, কিউ এর ভ্যালুটা হলো এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যে ডিএন বাই ডিএক্স যে কোয়ান্টিটিটা, এই ডিএন বাই ডিএক্সটা তো আসলে ইলেকট্রনের সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে ইলেকট্রনের চার্জকে যদি এর সাথে গুণ করে দেই, তাহলে কি হবে, এখানে আবার একটা মাইনাস আসবে সাথে, এখানে একটা মাইনাস কিউ যদি গুণ করে দিই, আলটিমেটলি চার্জের ভ্যালুর সাথে এটা তখন চলে আসবে, এই দুইটা মাইনাস মিলে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি যেটা আই ইজ প্রপোর্শনাল টু এ, এটা যে এখান থেকে আসলো এ, এই কিউটা আসলো এই কিউ, আর ডিএন বাই ডিএক্স, আর দুইটা মাইনাস মিলে আলটিমেটলি প্লাস হয়ে গেছে। সো এখানে আর নেগেটিভ সাইনটা নাই। এখন একটা কনস্ট্যান্ট ডিএন নিয়ে আসলাম এই প্রপোর্শনাল সাইন তোলার জন্য, তাহলে আমরা বলতে পারি আই ইকুয়াল টু এ কিউ ডিএন, ডিএন বাই ডিএক্স। এই ডিএন কে বলা হয় ডিফিউশন কনস্ট্যান্ট। আচ্ছা, আমাদের এই মিটিংটা এখনই শেষ হয়ে যাবে, আমি একটা লিংক আবার শেয়ার করছি 2 মিনিট পর, তোমরা ওইটাতে জয়েন করো, এইখান থেকে আমরা কন্টিনিউ করব।